গল্পের শুরু হয় একটি রিচুয়াল দিয়ে, যেখানে আমরা এক ছেলে আর এক মেয়েকে দেখি যাদের মাটির ভেতরে কবর দেওয়া হচ্ছিল, তবে তাদের মাথা বাইরে ছিল আর বাকি পুরো শরীর মাটির নিচে। এই রিচুয়ালের সময় আমরা একটি মহিলাকেও দেখি, যিনি পুরো রিচুয়ালটি পরিচালনা করছিলেন। এখানেই দৃশ্যটি কেটে যায়। তারপর আমরা 6 দিন আগের দৃশ্যে ফিরে যাই, যেখানে একটি গ্রামে মিস্টার মুলওয়ান্ত অর্থাৎ মিস্টার মিউল নামে এক ধনী ব্যক্তিকে দেখা যায়। মিস্টার মিউলের বিশাল চাষের জমি ছিল, আর সেই জমিতে আশেপাশের অন্য জমির তুলনায় অবিশ্বাস্য ভালো ফসল জন্মাত। লোকজন প্রায় জানতে চাইতো তার জমির এত ভালো ফলনের রহস্য কি, কিন্তু তিনি কখনো কাউকে কিছু বলতেন না। মিস্টার মিউলের একটি ভাই ছিল, নাম সুনো, যে তার খেতেই কাজ করত। এরপর আমরা দেখি মিউল বাড়িতে ফিরছে, যেখানে সে তার ছোট ছেলে ইয়ান্দার সাথে কথা বলে। সেই ইয়ান্দাকে বলে পড়াশোনায় মন দিতে হবে আর ভাবতে হবে কোন কলেজে ভর্তি হবে। কিন্তু ইয়ান্দা পড়াশোনায় মোটেই আগ্রহী ছিল না। সে বরং গ্রামেই থেকে বাবার জমির দেখাশোনা করতে চেয়েছিল, তবে তার বাবা চেয়েছিলেন সে বড় হয়ে একজন কমান্ডার হোক। এখন এখানেই আমরা মিউয়ের ভাইজি আজাংকে দেখি, যিনি আসলে সুনোর মেয়ে। আজাং বাড়ির প্রায় সব কাজ করত। এখন আমি তোমাদের জানিয়ে রাখি, মিস্টার মিউলের মোট 3টে সন্তান। সবচেয়ে ছোট ইয়ান্দা, তার বোন নুরি, আর বড় ছেলের নাম সেসা। যাই হোক, সেসা এখন ভালো পড়াশোনা করে বেশ সফল হয়ে উঠেছে। সে এখন একজন ডাক্তার, আর নুরির গতকালই ছিল গ্র্যাজুয়েশন ডে। এরপর সে একজন ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এরপর মিউল যায় তার স্ত্রী ইবুর কাছে, যেখানে সে তার ছেলে ইয়ান্দা নিয়ে কথা বলে। মিউল বলে ইয়ান্দার সামনে অনেক সুযোগ রয়েছে, কিন্তু সে কিছুই করতে চায় না। সে শুধু বাবার প্ল্যান্টেশন সামলাতে চায়, মানে কৃষি কাজ করতে চায়। এই কথা শুনে ইবু বলে ওকে কোনো কিছুতেই জোর করা উচিত না, ইয়ান্দা যা ভালো মনে করে তাকে সেটাই করতে দেওয়া উচিত। এভাবেই তারা দুজন কথা বলছিল। ঠিক তখনই মিউল তার হাতে থাকা কফির কাপ থেকে এক চুমুক দেয়, আর কফি পান করতেই তার শরীরে অদ্ভুত কিছু হতে শুরু করে। হঠাৎ করেই তার শরীর খারাপ হয়ে যায়। ইবু ছুটে এসে তাকে ধরে ফেলে, তার অবস্থা সামলানোর চেষ্টা করে। এরপর দৃশ্য কেটে পরের দিন সকালে আসে। আজ ছিল এক বিশেষ দিন, ক্লেয়ন মঙ্গলবার। এই দিন মিউল গোসল করতে যায়। সে শাওয়ার আর গিজার চালু করে, কিন্তু হঠাৎই তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। ঠিক সেই সময়ে গিজারে হঠাৎ শর্ট সার্কিট হয়ে যায়, যার কারণে শাওয়ারের পানিতে কারেন্ট ছড়িয়ে পড়ে। আর কিছু না জানার কারণে মিউল সে পানির ওপরেই পা রাখে, ফলে এক মুহূর্তেই সে মারা যায়। পুরো হাসি খুশি পরিবারটি এক নিমেষে শোকে ও ভয়ে ভেঙে পড়ে। সবকিছু যেন ধ্বংস হয়ে যায়। এরপর আমরা দেখি নুরিকে, যে বাবার মৃত্যুর খবর শুনেই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। এখন মিউলের মৃত্যু হয়েছিল ক্লেয়ন মঙ্গলবারে, আর এই দিনটিকে অত্যন্ত অশুভও মনে করা হয়। বিশ্বাস করা হয় যদি কেউ এই দিনে মারা যায়, তাহলে তার আত্মা মৃত্যুর পর নিজের কাছের মানুষদের, বিশেষ করে পরিবারের সদস্যদের আপনার সঙ্গে নিয়ে যায়। এদিকে নুরি ভীষণ কান্নাকাটি করছে। তারপরই আসে সেসা, আর তার অবস্থাও একই রকম ভেঙে পড়া। আর ইবুর অবস্থা তো আরও করুণ, দুঃখে শোকে প্রায় ভেঙে চুরমার হয়ে গেছে। ঠিক তখনই মিউলের এক ঘনিষ্ঠ বন্ধু আসে, যে গ্রামের মুখিয়াও বটে। সে সেসাকে ডেকে বলে তাদের এখনই একটা রিচুয়াল করতে হবে, কারণ মিউলের মৃত্যু ক্লেয়ন মঙ্গলবারে হয়েছে, যে দিনটি খুবই অমঙ্গলজনক। এই রিচুয়ালে তাদেরকে একটা বিশেষ কাজ করতে হবে। পুরো রাস্তা জুড়ে হাঁটতে হাঁটতে প্লেট ভাঙতে হবে, এটাই এই রিচুয়ালের নিয়ম। আর এই রিচুয়ালটি করতে হবে মিউলের পরিবারের 4 জন সদস্যকে, ইবু, সেসা, নুরি আর ইয়ান্দা। বিশ্বাসটা হলো যদি এই রিচুয়াল না করা হয়, তাহলে মৃত ব্যক্তি পরবর্তী 5 দিনের মধ্যে বাকিদের আত্মাও নিজের সঙ্গে নিয়ে যাবে। কিন্তু সেসা তাতে রাজি হয় না। সে এসব অলৌকিক কুসংস্কারে বিশ্বাস করে না। আর তার ওপরে বাবার মৃত্যুটা এত হঠাৎ ঘটেছে যে সবকিছুই তার কাছে নিছক অর্থহীন কথা মনে হচ্ছে। সে তাই কিছু না শুনে সরাসরি ভেতরে শেষকৃত্যের প্রার্থনায় যোগ দিতে চলে যায়, যেমনটা স্বাভাবিক। পড়াশোনা করা আধুনিক ছেলেমেয়েরা এসব রীতিনীতি বিশ্বাস করে না একদমই। এরপর মিউলের দাফনের দৃশ্য, তাকে সমাধিস্থ করার জন্য নিয়ে যাওয়া হয়। সেই সময় রিচুয়ালটি করার কথা ছিল পরিবারের এই 4 জনেরই, কিন্তু ইবুর শরীর তখন খুব খারাপ, তাই তাকে সামলাতে হয় সেসাকে। ফলে রিচুয়ালটা শেষ পর্যন্ত করে শুধু নুরি আর ইয়ান্দা। তারা হাঁটতে হাঁটতে প্লেট ভাঙে আর রাস্তায় ছড়িয়ে দেয় ফুল আর কয়েন। তারপরই মিউলের দাফন সম্পন্ন হয়। এদিকে কবরস্থানে ইবুর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। সে স্বামীকে ভীষণ ভালোবাসত, এবং এই মৃত্যু তার কাছে ছিল এক অসহনীয় আঘাত। সেদিন ছিল তাদের শোকের প্রথম দিন। বাড়িতে চলছিল প্রার্থনা আর পবিত্র কোরআনের আয়াত পাঠ। ঠিক সেই সময় ইবু হঠাৎ শুনতে পায় স্বামীর কণ্ঠস্বর, যেন কেউ তাকে নাম ধরে ডাকছে। সম্ভবত সেটা মিউলের আত্মা বা হয়তো অন্য কিছু। ইবু কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায় আর সেই কণ্ঠের দিকে হাঁটতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে বলে, আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তার এই আর্তনাদ শুনে নুরি মাকে সামলাতে দৌড়ে গিয়ে তাকে নিজের ঘরে নিয়ে আসে। বহু কান্নাকাটির পর অবশেষে ইবু ঘুমিয়ে পড়ে। ঘরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা।
হঠাৎ করে টেবিলে রাখা একটা ফটো ফ্রেম মাটিতে পড়ে ভেঙে যায়। নুরি চমকে উঠে সেটি তুলে নেয়, ঠিকঠাক করে জায়গায় রেখে দেয় এবং নিজের রুমে ফেরার প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় বাথরুমের দিক থেকে আসে একটা অস্বাভাবিক শব্দ। ভয়ে ভয়ে নুরি এগিয়ে যায়, দেখতে চায় আসলে কি হচ্ছে। দরজাটা খুলে দেখে ভেতরে রয়েছে ইয়ান্দা। নুরি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়ান্দার মুখের দিকে তাকিয়ে সে বলে, আমি মায়ের জন্য খুব চিন্তিত। আমাদের আসলে ওই রিচুয়ালটা করা উচিত ছিল। দুজনে হাঁটতে হাঁটতে কথা বলছিল, ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় আজং। আজংও একই কথা বলে যে রিচুয়ালটা না করলে বিপদ হতে পারে। কিন্তু তখনই সেখানে হাজির হয় সেসা। সব কথা শুনে সে রেগে গিয়ে বলে ওঠে, এইসব একদম বাজে কথা, কোনো অশুভ দিন বা ক্লিয়ন মঙ্গলবার বলে কিছুই নেই। নুরি আর ইয়ান্দা তবু বিষয়টিকে গভীরভাবে বিশ্বাস করে। তাদের বিশ্বাসে বিরক্ত হয়ে সেসার রাগে জায়গা ছেড়ে চলে যায়। আর ঠিক তখনই ক্যামেরা ফোকাস করে নুরির পেছনে। সেখানে দাঁড়িয়ে আছে এক কফনে মোড়া ভূত। নুরির অজান্তেই যেন মৃত্যু তাকে ঘিরে ফেলছে। সেটা ছিল এক পোচং মালয় লোককথার মৃত আত্মা। এরপর আসে দ্বিতীয় দিন। নুরি ঘুম থেকে উঠে দেখে তার মা কোথাও নেই। ভয় পেয়ে সে বাড়ির চারপাশে খুঁজে বেড়ায়। আজংও তার সঙ্গে যোগ দেয়। কিছুক্ষণ পর তারা দেখতে পায় ইবু রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা চিৎকার করে সবাইকে ডাকে। সবাই মিলে ছুটে গিয়ে ইবুকে বাঁচায়। ঠিক তখনই রাস্তা দিয়ে যাচ্ছিল মিউলের বন্ধু, যে গ্রামের প্রধানও ছিল। সেই ইয়ান্দাকে দেখে বলে, দেখছো তো, এই সব ঘটনার শিকড় তোমার বাবার মৃত্যুর সঙ্গেই জড়িত। কথাটা যেন এক অদ্ভুত সত্যের ইঙ্গিত দেয়। নুরি আর আজং ইবুকে রুমে ফিরিয়ে আনে। সেখানে পৌঁছেই ইবু অদ্ভুত গলায় বলে ওঠে, আমার সময় এসে গেছে, আমি শিগগিরই চলে যাব, আর নুরি তোমাকেও সঙ্গে নিয়ে যাব। এই কথা শুনে নুরির বুকের ভেতর কাঁপুনি ধরে যায়। সে দৌড়ে গিয়ে দুই ভাইকে সব জানায়। সেসা বিষয়টাকে একদম হালকাভাবে নেয়। সে বলে, মা হয়তো ডিপ্রেশনে আছে, এসব তার মানসিক অবস্থা থেকেই বলছে। কিন্তু নুরি জানে এটা কোনো সাধারণ ডিপ্রেশন নয়। ঘরে ঘরে কফনে মোড়া ভূতের ছায়া, অদ্ভুত আওয়াজ আর ঠান্ডা বাতাসের ছোঁয়া, এসব কোনো মানসিক অসুস্থতার ফল হতে পারে না। তবুও সেসা অনড়, সে একটাও কথা বিশ্বাস করে না। তার কাছে এসব কেবল অর্থহীন সুপুষ্কার। এইভাবেই কেটে যায় এক অস্থির রাত, আর আসে পরের সকাল। নুরি মায়ের পাশে বসে আছে। ইবু ধীরে ধীরে বলে ওঠে, তোমার বাবা তোমার গ্র্যাজুয়েশন নিয়ে কতটা এক্সাইটেড ছিল তুমি জানো না। সে অনেক কিছু প্ল্যান করেছিল, কিন্তু নিয়তির ইচ্ছে যেন ছিল সম্পূর্ণ ভিন্ন পথে। ঠিক তখনই ঘরে প্রবেশ করে সেসা। মুখে এক ধরনের তাড়া, ক্লান্তি আর দায়িত্বের ভার। সে মাকে জানায়, আমি আজ রাতেই ফিরব, কাজের জায়গায় যেতে হবে অন্য শহরে। কথাগুলো শুনে ইবুর চোখে মৃদু উদ্বেগ ঝলসে ওঠে। বোঝা যায় বাড়ির ভেতরে তখন অনেক অস্থিরতা আর চাপা ভয় কাজ করছে। সেই রাতেই দেখা যায় ইবু নিজের ঘরে বসে প্রার্থনা করছে, কিন্তু আয়নার ভেতর তার প্রতিবিম্বে ফুটে ওঠে কিছু ভয়ঙ্কর। একটি কফনে মোড়া ভূত দাঁড়িয়ে আছে পেছন, যেন মৃত্যু নিজেই তার ছায়া ফেলছে ঘরের প্রতিটি কোণে। ঠিক সেই সময় ছাদের ফ্যানটা অদ্ভুতভাবে দুলতে শুরু করে। ওপরে কিছু নির্মাণ কাজ চলছিল, আর তার কম্পনে ফ্যানটা যেন যে কোনো মুহূর্তে খুলে পড়বে। ইবু দৌড়ে গিয়ে ফ্যান বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সুইচ কাজ করে না। মুহূর্তের মধ্যেই ফ্যানটি ছিঁড়ে পড়ে সরাসরি তার মুখের ওপর। ধারালো ব্লেড মুখটাকে চিড়ে দেয়, আর ইবুর সেখানেই মৃত্যু ঘটে। যেমন সে আগেই বলেছিল, আমার সময় এসে গেছে। কথাটা যেন ভবিষ্যৎবাণী হয়ে সত্যি হয়। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। শুধু বাতাসে ভেসে বেড়ায় মৃত্যুর গন্ধ। সন্তানরা আবারও হারায় তাদের মাকে। কয়েকদিনের ব্যবধানে বাবা মা দুজনকেই। নুরি কান্নায় ভেঙে পড়ে, কাঁপতে থাকা কণ্ঠে কিছুই উচ্চারণ করতে পারে না। এদিকে ইয়ান্দা তখন গ্রামের প্রধানের সঙ্গে দেখা করে। সেই বৃদ্ধ ব্যক্তি, যিনি একসময় মিউলের বন্ধু ছিলেন, ইয়ান্দাকে একটা ঠিকানা দেন। সেটি ছিল এক তান্ত্রিক বা শামানের ঠিকানা, যিনি নাকি তাদের ওপর নেমে আসা অমঙ্গল দূর করতে পারবেন। অন্যদিকে নুরি আর শেষার মধ্যে শুরু হয় তীব্র তর্ক। নুরি দৃঢ়ভাবে বলে, এইসব হচ্ছে কারণ আমরা রিচুয়ালটা শেষ করিনি। কিন্তু শেষা যুক্তি দিয়ে বলে ওঠে, এমন কিছুই না, সবই দুর্ঘটনা, অতি প্রাকৃত কিছু বলে কিছু নেই। তর্ক ধীরে ধীরে ঝগড়ায় রূপ নেয়। রাগ, ভয় আর হতাশায় দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায়। রাত গভীর হয়। নুরি মায়ের মৃতদেহের পাশে বসে থাকে। ঘরে কেবল শীতল বাতাসের শব্দ। হঠাৎই সে দেখে ইবুর দেহ কেঁপে উঠছে। মুহূর্তেই দেহটি নড়ে ওঠে, যেন প্রাণ ফিরে পেয়েছে। নুরি আঁতকে ওঠে, ধীরে ধীরে পিছনে ফিরে তাকায়, কিন্তু তখন সব আবার স্বাভাবিক। দেহটা নিথর, শান্ত, যেন কিছুই ঘটেনি। এদিকে শেষা তখন বাইরে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে সিগারেট টানছিল। হঠাৎই বাতাসে ভেসে আসে তার মায়ের কণ্ঠস্বর, শেষা। সে ঘুরে তাকায় আর দেখে তার মায়ের আত্মা সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে শেষা পেছনে সরে যায়, হৃৎস্পন্দন বেড়ে যায়। আর তখনই তার চোখে পড়ে বাবার ভূতও সেখানে উপস্থিত। যে মানুষটা সারা জীবন যুক্তিতে বিশ্বাস করেছে, অলৌকিকতাকে উপহাস করেছে, সে আজ নিজের চোখে দেখছে মৃত্যুর পরের ভয়ঙ্কর বাস্তবতা। ভয়ে, আতঙ্কে শেষা তড়িঘড়ি করে বাইক স্টার্ট দেয়। রাতের আধারে দিশেহারা হয়ে ছুটতে থাকে বাড়ির দিকে। বাড়িতে পৌঁছে
সে সোজা বিছানায় যায়, স্লিপিং পিলস খেয়ে ঘুমিয়ে পড়ে, আর ঠিক সেই মুহূর্তে দৃশ্য কেটে যায়। শুরু হয় চতুর্থ দিনের সকাল। মাকে দাফন করার পর ইয়ান্দা নুরিকে সেই ঠিকানাটা জানায় যেটা তাকে দিয়েছিল গ্রামের প্রধান, অর্থাৎ গ্রামের প্রধানই আসলে মিস্টার মিউল, মানে মিস্টার মুলওয়ান্তর বন্ধু। যাই হোক, ইয়ান্দা নুরিকে বলে যে তাদের ওই জায়গায় যেতেই হবে, তবে এই ব্যাপারে তারা সেসাকে কিছুই জানাবে না, কারণ যদি সেসা জানতে পারে তাহলে সে তাদের যেতে দেবে না। অন্যদিকে সেসা তখন ঘুমিয়েছিল। হঠাৎ তার চোখ খুলে যায় আর সে আবার মায়ের আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ শুনে সে ভয়ে কাঁপতে শুরু করে। তারপর হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা লাগতে থাকে, যা খুবই অস্বাভাবিক ছিল। সে তখন আজংকে ডাকে এবং জিজ্ঞেস করে, তোমারও কি ঠান্ডা লাগছে? কিন্তু আজং পুরোপুরি স্বাভাবিক ছিল। আজং তখন জানায় যে ইয়ান্দা আর নুরি বাড়িতে নেই। এদিকে আমরা দেখি নুরি আর ইয়ান্দা সেই সামান মানে তান্ত্রিকের বাড়িতেই পৌঁছে গেছে, যার নাম ছিল সুমা, অর্থাৎ মাবা সুমা। তারা সুমার বাড়ির ভেতরেই ঢুকে পড়ে। এদিকে বাড়িতে সেসা আজংকে ডেকে নুরি আর ইয়ান্দা সম্পর্কে জানতে চায়। ওরা কোথায় গেল, এখনো ফিরল না কেন? আজং তখন জানায় সম্ভবত গ্রামের প্রধানের কথায় তারা কোথাও গেছে, কারণ শেষবার সেই ইয়ান্দাকে গ্রামের প্রধানের সঙ্গে কথা বলতে দেখেছিল। এই কথা বলেই আজং নিজের কাজ করতে চলে যায়। সেসা তখন নিজের ঘরে ফিরে আসে এবং বিছানার নিচে কিছু একটা খুঁজতে থাকে। ঠিক তখনই সে দেখে সেখানে তার মায়ের একটা চোখ পড়ে আছে। এই দৃশ্য ছিল ভীষণ ভয়ের। মায়ের চোখটা দেখে সেসা চমকে ওঠে, ভয় পেয়ে যায়, কিন্তু আবার ভালো করে তাকাতেই দেখে চোখটা আর নেই। এরপর সে দেখতে পায় বিছানার নিচে একটা ছোট পুটলি, যেটা মনে হচ্ছিল কালো জাদুর সঙ্গে সম্পর্কিত। সেসা তখন সেটা ছবি তুলে নুরিকে পাঠিয়ে দেয়। ঠিক সেই সময়ে জানালার দরজা হঠাৎ জোরে খুলে যায়। সেসা ভয় পেয়ে পিছিয়ে আসে। সে জানালার কাছে গিয়ে তাকায়, আর ঠিক তখনই সে দেখে তার বাবার লাশ জানালার বাইরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে সে ঘাবড়ে গিয়ে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু ঘুরে তাকাতেই দেখে তার বাবা বাইরেই দাঁড়িয়ে আছেন। কৌতূহলে ভরপুর হয়ে সে বাবার পেছনে বাইরে বেরিয়ে যায়, কারণ সে ভাবছিল তার বাবা তো মারা গেছেন, তাহলে তিনি এখানে এভাবে ফিরে এলেন কিভাবে? অন্যদিকে আমরা দেখি নুরি আর ইয়ান্দা মাবা সুমার সঙ্গে কথা বলছে। ঠিক তখনই নুরির ফোনে আজংয়ের কল আসে। আজং জানায় সেসা কোথাও চলে গেছে। এই খবর শুনে নুরি আর ইয়ান্দা দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই পুরো গ্রামের লোকজনও শেষাকে খুঁজছিল, কিন্তু সে কোথাও দেখা যাচ্ছিল না। এদিকে আমরা দেখি শেষা নিজে তার বাবাকে খুঁজছে, কারণ সে কিছুক্ষণ আগেই বাবার এক ঝলক দেখেছিল। কিন্তু হঠাৎই তার সামনে তার মায়ের আত্মা এসে দাঁড়ায়। ওটা দেখে শেষা ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু দৌড়ানোর সময় তার পা গিয়ে আটকে যায় একটা বিয়ার ট্র্যাপে, মানে শিকার ধরার জন্য যে লোহার ফাঁদ থাকে তাতে। ফলে তার পা মারাত্মকভাবে জখম হয়ে যায়। এদিকে নুরি আর ইয়ান্দা ওখানে এসে পৌঁছায় এবং তারা তাদের ভাইকে খুঁজতে শুরু করে। শেষা কষ্ট করে ফাঁদ থেকে পা ছাড়ায়, কিন্তু রক্তে ভেসে যাচ্ছে, হাঁটাও কষ্টকর হয়ে গেছে। সে রাস্তায় এসে এক পিকআপ গাড়িকে থামায় এবং বলে তাকে ক্লিনিকে পৌঁছে দিতে। চালক রাজি হয় এবং শেষাকে ক্লিনিকের বাইরে নামিয়ে দেয়। শেষা তখন ক্লিনিকের ভেতরে ঢোকে, কিন্তু দেখে ভেতরে কেউই নেই। সে ক্লান্ত ও আহত, তাই নিজেই গিয়ে একটা স্ট্রেচারে শুয়ে পড়ে। হঠাৎ কেউ একজন স্ট্রেচারটা ঠেলতে শুরু করে, কিন্তু ওরা মানুষ নয়, ওরা ছিল তার মা আর বাবার আত্মা। এই দৃশ্য দেখে শেষা ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার চোখ খোলে সে দেখে সে এখন একটা মর্গে, মানে মৃতদেহ রাখার ঘরে। সে হতভম্ব, আমি ক্লিনিকে এলাম আর এখানে এলাম কিভাবে? তখনই আরো ভয়ঙ্কর কিছু ঘটে। মর্গের সব মৃতদেহ একে একে জেগে ওঠে এবং তার দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে শেষা দৌড় দিতে যায়, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং একদম তীক্ষ্ণ একটা ধাতব বস্তু তার মাথায় ঢুকে যায়। সেই আঘাতেই সে সেখানেই মৃত্যুবরণ করে, একদম স্পটেই। এদিকে গ্রামের সবাই শেষাকে খুঁজতে থাকে। পরে তারা জানতে পারে একজন পিকআপ ড্রাইভার তাকে ক্লিনিক পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তখন সবাই ক্লিনিকে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে তারা দেখে শেষার নিষ্প্রাণ দেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে নুরি আর ইয়ান্দা পুরোপুরি ভেঙে পড়ে। তাদের চোখের সামনে একে একে তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। প্রথমে মা বাবাকে হারালো, আর এখন তাদের বড় ভাই, যে ছিল বাবার মতো আশ্রয়। এমন শোক সহ্য করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এরপর সময় আসে পঞ্চম দিনের, যেদিন ভাই বোন দুজন একদম মানসিকভাবে ভেঙে পড়ে। তারা বলছিল যদি মা আর দাদা সেই রিচুয়ালটা করে ফেলতো তাহলে হয়তো এভাবে মরতে হতো না। তারা ভাবছিল হয়তো তাদের পরিবার বাঁচার জন্য সেই রিচুয়াল না করার কারণে বেঁচে গেছে, কিন্তু আসলে তা একদমই সত্য ছিল না। এরপর দৃশ্য যায় রাতের দিকে। আমরা দেখি নুরিকে, এবং এবার তারও ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করে। ঠিক যেমনটা আগে বাকিদের হয়েছিল, কিন্তু নুরি ভুল ছিল। এর মানে এখন তার পালা এসেছে। হঠাৎ তার মনে পড়ে তার মাও এক সময় এমন ঠান্ডা ঠান্ডা অনুভব করছিলেন, আর আমরা দেখেছিলাম সেসার সাথেও একই জিনিস ঘটেছিল। এরপর নুরি তার ভাই সেসার পাঠানো সেই ছবিটা দেখে, যেটাতে সেই অদ্ভুত পুটলি ছিল। সে নিজের ঘরে গিয়ে খোঁজ নেয়, আর সেখানে গিয়ে আরও একটা একই রকম পুটলি খুঁজে পায়। ওটা দেখে সে ভয় পেয়ে যায় এবং সেটা দেখাতে নিয়ে যায় তার ভাই
ইয়ান্দার কাছে। এই দৃশ্য দেখে ইয়ান্দাও হতবাক হয়ে যায়। তারপর তারা দুজনেই গিয়ে পৌঁছায় সেই শামান বা তান্ত্রিক মাবা সুমার কাছে। সুমা তাদের কথা শুনে বলে তাদের পুরো পরিবারকে কেউ একজন অভিশাপ দিয়েছে, অর্থাৎ মৃত্যুকে তাদের পেছনে লাগিয়ে দিয়েছে। মানে এখন যেন তাদের পরিবারে যে মৃত্যু ঘটছে সেটা কোনো আত্মা বা ভূতের কাজ নয়, বরং মৃত্যুই নিজে তাদের তাড়া করছে। এখন যেন সিনেমাটা একদম ফাইনাল ডেস্টিনেশনের মতো হয়ে গেছে, যেখানে সবাই একে একে দুর্ঘটনায় মারা যায়, কিন্তু আসলে সেটা মৃত্যুর পরিকল্পনা। সুমা বোঝায় যে আত্মাগুলো নুরি আর ইয়ান্দা দেখছিল সেগুলো তাদের মা বাবার আত্মা নয়, বরং মৃত্যুই তাদের মায়াবী রূপে ভয় দেখাচ্ছিল। এবং খেয়াল করলে দেখা যাবে একজনকেও সেই আত্মা নিজের হাতে মারেনি, সবাই দুর্ঘটনায় মারা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট, পাখা পড়ে যাওয়া, ট্র্যাপ ফাঁদে পড়া ইত্যাদি। অর্থাৎ এই সব ঘটনার পেছনে কাজ করছে মৃত্যু নিজেই। এখন প্রশ্ন হলো, কে সেই কালো জাদু করেছিল যে মৃত্যুকে তাদের পরিবারের পেছনে ছেড়ে দিয়েছিল? এটাই সিনেমার সবচেয়ে বড় রহস্য। সুমা তখন বলে তাদের তাপা পেদাম নামের একটা রিচুয়াল করতে হবে, এটাই একমাত্র উপায় মৃত্যু ফেরানোর। সে রিচুয়াল শুরু করে, নুরি আর ইয়ান্দাকে অর্ধেক মাটির নিচে পুঁতে দেয়, শুধু তাদের মাথা দুটো থাকে মাটির ওপরে। এরপর সুমা মন্ত্রপাঠ শুরু করে। এই রিচুয়ালের নিয়ম হলো, যে ব্যক্তি এই কালো জাদু করে মৃত্যু পাঠিয়েছিল সে মৃত্যু এখন ফিরে গিয়ে তার কাছেই পৌঁছাবে। আর ঠিক সেটাই ঘটে। মৃত্যু প্রথমে যায় সুয়ানোর কাছে, যিনি আসলে মিস্টার মুলুবান্তর ভাই, মানে নুরি সেদার কাকু, এবং প্রকাশ পায় এই সুয়ানোই সবকিছুর পেছনে ছিল, সেই মৃত্যুকে তাদের পরিবারের পেছনে ছেড়েছিল। দেখা যায় মৃত্যু ভয়ঙ্কর রূপে তার সামনে এসে দাঁড়ায় আর হঠাৎ তার ওপর অ্যাসিড ঢেলে দেয়, সাথে সাথে সুয়ানোর মুখ পুড়ে যায় আর সে সেখানেই স্পটে মারা যায়। এরপর একটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আসলে একসময় সুয়ানোর একটা বড় দুর্ঘটনা হয়েছিল, যেখানে তার স্ত্রী মারা গিয়েছিল। তখন মুলুবান্ত অর্থাৎ নুরিদের বাবা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাকে সাহায্য করব আর তোমার মেয়ে আজংকে ভালো কলেজে পড়াবো। এরপর আমরা জানতে পারি এর পেছনের আসল কারণটা ঠিক কী ছিল। মুলওয়ান্ত নুরির বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সুয়ানোর খামার ও প্ল্যান্টেশনের দিকে খেয়াল রাখবে, কিন্তু সময়ের সাথে সাথে মুলওয়ান্ত ধীরে ধীরে সেই জমিগুলো নিজের নামে করে নেয় এবং সবাইকে বিশ্বাস করিয়ে দেয় যে সুয়ানো মানসিকভাবে অসুস্থ, অর্থাৎ পাগল হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে আজং, সুয়ানোর মেয়ে, যাকে সে প্রতিশ্রুতি দিয়েছিল কলেজে পাঠানোর, তাকে মুলওয়ান্ত নিজের বাড়িতে ঘোড়া দেখাশোনার চাকরিতে লাগিয়ে দেয়। যখন সুয়ানো এই অন্যায় জানতে পারে, সে প্রতিশোধ নিতে কালো জাদুর পথে যায়, আর সেই কালো জাদুর মাধ্যমেই সে মৃত্যুকে মুলওয়ান্তর পুরো পরিবারের পেছনে লাগিয়ে দেয়। সে প্রত্যেকের নাম লেখা এক একটা পুটলি বা পুড়িয়া বানায়, আর সেই পুটলিগুলো আজং নিজে গিয়ে তাদের বিছানার নিচে রাখে। অর্থাৎ আজংও এই কালো জাদুর ষড়যন্ত্রে জড়িত ছিল। এই পুটলির ভেতরে ছিল মর্গ বা শ্মশানের মাটি, যা এক ভয়ঙ্কর মৃত্যুর রিচুয়াল হিসেবে ব্যবহৃত হয়। এই রিচুয়াল থেকে বাঁচা প্রায় অসম্ভব যদি না কোনো শক্তিশালী শামান যেমন মাবা সুমা সাহায্য করে। এরপর দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে। এখন মৃত্যু আজংয়ের পেছনে লেগেছে। আজং বাড়িতে আসে এবং ঘোড়াটাকে শেডে নিতে যায়, কিন্তু ঘোড়াটা উল্টো তাকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যায়। হঠাৎ ঘোড়া তাকে একটা গাছের গুড়ির দিকে ধাক্কা দেয়, আর সেই গাছের ধারালো ডাল তার শরীর ভেদ করে দেয়। আজং সঙ্গে সঙ্গে মারা যায় এবং এতে মাবা সুমার করা রিচুয়ালটি সম্পূর্ণ সফল হয়। এরপর আমরা দেখি নুরি আর ইয়ান্দা তাদের বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে এসেছে। ইয়ান্দা জিজ্ঞেস করে, তুমি তো এখন শহরে গিয়ে পড়াশোনা করবে, তাই না? কিন্তু নুরি উত্তর দেয়, না, আমি এখন কোথাও যাব না, আমি এখানেই থাকবো, গ্রামের মানুষদের সাহায্য করব। কথা বলতে বলতেই ইয়ান্দার মনে প্রশ্ন জাগে, আমরা আসলে বাঁচলাম কিভাবে? কি সেটা প্লেট ভাঙা রিচুয়ালের কারণে, নাকি তাপা পেদাম রিচুয়ালের কারণে? মুভির শেষ অংশে আসে একটি মিড ক্রেডিট সিন, যেখানে দেখা যায় গ্রামের প্রধান বুদি, যিনি একসময় মুলওয়ান্তর বন্ধু ছিলেন, তিনি মাবা সুমার কাছে দেখা করতে আসেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, মাবা সুমা তাকে হাসি মুখে নমস্কার করে অভ্যর্থনা জানায়, আর বুদি অদ্ভুতভাবে হাসতে থাকে। এই দৃশ্য থেকে বোঝা যায় যে পুরো ষড়যন্ত্রে বুদি পরোক্ষভাবে জড়িত ছিল, অর্থাৎ গ্রামের প্রধানও একজন খারাপ মানুষ ছিল। মুলওয়ান্তর অনেক উর্বর জমি ছিল, যেগুলোর উপর সবার নজর ছিল। সম্ভবত বুদি সেই জমি দখলের লোভেই এই পুরো কালো জাদুর চক্র তৈরি করেছিল। অর্থাৎ শেষে গিয়ে বোঝা যায় যে মৃত্যুর পেছনে আসল খুনি মানুষই ছিল, কিন্তু হাতিয়ার ছিল অশুভ শক্তি। সম্ভবত গ্রামের প্রধানই বুদি সেই রিচুয়াল করিয়েছিল, যার কারণে এই ভয়ঙ্কর সব ঘটনা ঘটছিল। আমার বিশ্বাস গ্রামের প্রধান জানত যে মুলুবান্ত, মিউল আর তার ভাই সুয়ানোর মধ্যে সম্পর্ক ভালো নয়। সে জানত মুলুবান্ত ইতিমধ্যেই সুয়ানোর জমিগুলো নিজের নামে করে নিয়েছে, তাই বুদি এই বিষয়টাকে নিজের লাভের জন্য ব্যবহার করে। সে হয়তো সুয়ানোকে এই কালো রিচুয়াল, তাপাম বা কালো জাদু সম্পর্কে জানিয়ে দিয়েছিল, যাতে সুয়ানোর আগে অন্ধ হয়ে নিজেই এই ভয়াবহ রিচুয়াল করায়। এভাবে সে এক ঢিলে দুই পাখি মারে।
দুই ভাইয়ের পরিবারই শেষ হয়ে যাবে আর সব জমি শেষ পর্যন্ত তার অধীনে চলে আসবে। আর সেই সামান মাবা সুমা সেও আসলে পুরোপুরি ভালো নয় বলে মনে হয়। ওর মধ্যে কিছু অশুভ শক্তির উপস্থিতি ছিল। সম্ভবত গ্রামের প্রধানই কোনো দানব বা দুষ্ট আত্মাকে নিজের নিয়ন্ত্রণে এনেছিল, যার সাহায্যে সে সবকিছু ঘটায়। শেষে দেখা যায় দুই ভাই মারা গেছে, তাদের স্ত্রীরাও মারা গেছে। শুধু নুরি আর ইয়ান্দা জীবিত আছে, যারা এখনো তরুণ এবং সরল মনা। তাই বোঝা যায় গ্রামের প্রধান এখন তাদের জমিও দখল করবে। এটাই ছিল তার মূল পরিকল্পনা এবং সে তার উদ্দেশ্যে সফল হয়। আর এভাবেই এই মুভির গল্পটি শেষ হয়। এখন এই মুভিতে যে রিচুয়াল তাপাম দেখানো হয়েছে তা বাস্তবেও বিদ্যমান, একটি প্রাচীন হাওয়াইয়ান রিচুয়াল। এই রিচুয়ালে মানুষ নিজের জন্য একটি কবর সদৃশ গর্ত করে সেখানে নিজেকে অর্ধেক পুঁতে ফেলে, এমনকি কফনের মতো পোশাক পরে। শুধু একটি ছোট নল বা পাইপ রাখা হয় যাতে শ্বাস নেওয়া সম্ভব হয়। এই সাধনাটি করা হয় নিজের মন ও শরীরের নিয়ন্ত্রণে থাকার জন্য, পরিবারের সুরক্ষা, স্বাস্থ্য ও শান্তি কামনায় এবং প্রতীকী মৃত্যু ও পুনর্জন্মের অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে। অনেকে মনে করেন এই রিচুয়াল মানুষকে আধ্যাত্মিক বা অতিপ্রাকৃত শক্তি দেয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন শেষে নুরি ও ইয়ান্দা যেন এক নতুন জন্ম পেয়েছিল, কারণ যদি তারা সেই রিচুয়াল না করত তাহলে মৃত্যু তাদেরও নিয়ে যেত। অর্থাৎ তারা আসলে রিবার্থ পেয়েছিল, একটি নতুন জীবন। আর বাকি অংশে গ্রামের প্রধান বুদ্ধি সম্পর্কে যা কিছু সন্দেহ বা তথ্য ছিল সব আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি, তাই আশা করি পুরো এক্সপ্লেনেশনটা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন।